নীরা, তুমি নিরন্নকে মুষ্টি ভিক্ষা দিলে এই মাত্র, আমাকে দেবে না? শ্মশানে ঘুমিয়ে থাকি, ছাই ভস্য খাই, গায়ে মাখি, নদী সহবাসে কাটে দিন। এই নদী গৌতম বুদ্ধকে দেখেছিল, পরবর্তী বারুদের আস্তরণও গায়ে মেখেছিল। এই নদী তুমি। বড় দেরি হয়ে গেল, আকাশে পোশাক হতে বেশি বাকি নেই। শতাব্দীর বাঁশবনে সাংঘাতিক ফুটেছে মুকুল। শোনোনি কি ঘোর দ্রিমি দ্রিমি? জলের ভিতর থেকে সমর্থিত জল কথা বলে। মরুভূমি মেরুভূমি পরস্পর ইশারায় ডাকে। শোনো, বুকের অলিন্দে গিয়ে শোনো, হে নিবিড় মায়াবিনী, ঝলমলে আঙুল তুলে দাও। কাব্যে নয়, নদীর শরীরে নয় নীরা, চশমা খোলা মুখখানি বৃষ্টি জলে ধুয়ে কাছাকাছি আনো। নীরা, তুমি নীরা হয়ে এসো। বৃষ্টি পড়তেই শ্রাবণধারার মতো আবেগে নীরাকে ডাকাডাকি শুরু করলে যে। দেখো, সেই ডাকের টানে তুমি নীরা হয়ে এসে গেলে স্মৃতিকণা। এই নাও চা। হ্যাঁ, দাও। তা এই জুলাইয়ে শ্রান্ত বিকেলে হঠাৎ নীরার জন্য আবার হন্যে হলে যে? বোধহয় মনের ভিতর বৃষ্টির ম্যাজিকে সুনীল হয়ে উঠতে চাইল চিত্ত। সুনীলের নীরা নিয়ে মেতে থাকতে থাকতে আমরা প্রথম নীরার কথা কেমন ভুলে যাই, তাই না নীলাদ্রি? কার কথা বলছো বলো তো? এই জুলাই মাসেই অনাদরে মৃত্যু তার, যা তার প্রাপ্য ছিল না স্বাধীন ভারতে। 1998-এর 26শে জুলাই হায়দ্রাবাদের চারমিনার সংলগ্ন ওসমানিয়া হাসপাতালে অবহেলায় মৃত্যু হয় যেই অগ্নিকন্যার। কে তিনি? আজকাল আমরা যাকে তাকে অগ্নিকন্যা বলে সম্বোধন করি, অথচ স্বাধীনতা সংগ্রামে নিজেদের যারা সঁপে দিয়েছিলেন তারাই তো আসল অগ্নিকন্যা। যেমন নীরা আর্য, তাকে আমরা ভুলেই গেছি। এই দেখো, তুমি মনে হচ্ছে জানোই না বিষয়টা। ঠিকই বলেছ। কি আশ্চর্য! আশ্চর্য বলে আশ্চর্য, সত্যিকারের বীরাঙ্গনা তিনি। তবে তার থেকেও আশ্চর্য তার দেশবাসীরা, যারা তার ভূমিকার সম্মান দেয়নি। ভাবতে পারো তার ত্যাগ ও সহনের মাত্রা। এই দাঁড়াও দাঁড়াও, এই একটু যেন মনে পড়ছে। কোথাও আবছা পড়েছিলাম বা শুনেছিলাম তার কথা। তিনি তো জন্মেছিলেন উত্তরপ্রদেশের খেকড়ায় 1902 সালের এক ঝোড়ো দিনে, আর বড় হয়েছিলেন কলকাতায় কোটিপতি ব্যবসায়ী বাবার আদরে। তার ধমনীতে বইত স্বাধীনতাকামী আগুনের স্রোত। হ্যাঁ, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তার বিয়ে হলো ব্রিটিশ সরকারের গোয়েন্দা বিভাগের এক প্রবল অনুগত ইন্সপেক্টর শ্রীকান্ত জয়রঞ্জন দাসের সঙ্গে, যে ছিল আপাদমস্তক ইংরেজদের গোলাম। তুমি ভাবতে পারো নীলাদ্রি, কি তুমি আর আমি দুজন সম্পূর্ণ বিপরীত মানসিকতার মানুষ হলে সম্ভব হতো সংসার করা? না, সত্যি ভাবতে পারি না। অসম্ভব বলেই মনে হয়। বিশেষ করে সেই মানসিকতা যখন দেশের স্বাধীনতার সঙ্গে সম্পর্কিত। তাই একই ছাদের নিচে শুরু হলো এক নীরব যুদ্ধ, যেখানে স্বামী চাইছেন ব্রিটিশ প্রভুদের খুশি করতে, আর স্ত্রী নীরা গোপনে নিজেকে সঁপে দিচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টে। কি করে নীরা পারতেন এই গোপনীয়তা রক্ষা করতে? ব্যাপারটা কিন্তু মোটেই সহজ ছিল না। ছিল নাই তো। দিনের বেলায় তিনি থাকতেন একজন সাধারণ গৃহবধূ হয়ে। আচ্ছা। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদুবা, তটিনী হিলোলো তুলে কল্লোলে
চলিয়া যা পিকোকে বা কুঞ্জে কুঞ্জে পিকোকে বা কুঞ্জে কুঞ্জে কুহু কুহু গায় কে জানে কিসের লাগি প্রাণ করে হায় হায়। কিন্তু রাতের অন্ধকারে তিনি হয়ে উঠতেন আজাদ হিন্দ ফৌজের প্রথম মহিলা গুপ্তচর, যিনি নিজের স্বামীর কাছ থেকেই ব্রিটিশদের গোপন তথ্য কৌশলে সংগ্রহ করে পাচার করতেন বিপ্লবীদের কাছে। আজ রাতে আগ্রায় তল্লাশির পরিকল্পনা আছে। সবাই গা ঢাকা দাও। এই নাও, এই চিরকুটে সব লেখা আছে। ধরা পড়লে গিলে ফেলো, দেরি করো না, যাও। তারপর দিনটি ছিল ঘন ঘোর মেঘে ঢাকা। বাতাসের শোঁ শব্দে মিশেছিল এক আসন্ন প্রলয়ের ইঙ্গিত, যখন শ্রীকান্ত জয়রঞ্জন দাস এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল বুনেছিলেন। শ্রীকান্তের ওপর ব্রিটিশ প্রভুদের নির্দেশ ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুকে হত্যা করার, আর সেই সুযোগের জন্যই ওত পেতে বসেছিলেন তিনি। পরিকল্পনা মতো সুযোগ বুঝে শ্রীকান্ত রিভলভার তাক করলেন ভারতের সূর্য সন্তান সুভাষের দিকে। ট্রিগার দিলেন চাপ। ভাগ্যক্রমে তিনি লক্ষ্যভ্রষ্ট হলেন এবং সেই গুলি গিয়ে লাগলো সুভাষের গাড়ির চালকের গায়ে। আচ্ছা, তখন চোখের সামনে এই দৃশ্য দেখে নিরার্য স্ত্রী সত্তাটি নিমেষেই উধাও হয়ে জেগে উঠল এক রুদ্র মূর্তি, যিনি দেশমাতৃকার সন্তানকে বাঁচাতে নিজের হাতের শাখা ভাঙতেও প্রস্তুত ছিলেন। মানে এক মুহূর্ত দেরি না করে নীরা ঝাঁপিয়ে পড়লেন স্বামীর ওপর এবং নিজের হাতে থাকা ধারালো বেয়নেট সজোরে আমূল বসিয়ে দিলেন শ্রীকান্তের পেটের ভিতর। ফিনকি দিয়ে বেরিয়ে এলো রক্তের ধারা। মীরা তার স্বামীকে হত্যা করেছিলেন? হ্যাঁ, স্বামীকে হত্যা করে নীরা সেদিন প্রমাণ করেছিলেন যে তার কাছে ব্যক্তিগত সম্পর্কের চেয়ে দেশের স্বাধীনতা অনেক বেশি দামি, যা দেখে স্বয়ং নেতাজিও তাকে নীরা নাগিনী বলে অভিহিত করেছিলেন। কি ভীষণ আত্মত্যাগ, কি গভীর দেশপ্রেম! কিন্তু এই চরম ত্যাগের পুরস্কার হিসেবে তার কপালে জুটল নারকীয় যন্ত্রণা, যা শুনলে যে কোনো মানুষের আত্মা কেঁপে উঠবে। আজাদ হিন্দ ফৌজের আত্মসমর্পণের পর লালকেল্লার বিচারে আর সব বন্দিরা মুক্তি পেলেও স্বামী হত্যার অপরাধের অজুহাতে নীরাকে দ্বীপান্তর দিয়ে পাঠানো হলো কুখ্যাত সেই আন্দামানের সেলুলার জেলে। সেই অন্ধকার কুঠুরিতে তার উপর নেমে এলো ব্রিটিশ পিশাচদের অকথ্য নির্যাতন। তাকে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হতো দিনের পর দিন। কি অবস্থা! ব্রিটিশ অফিসাররা তাকে প্রলোভন দেখিয়েছিল যে নেতাজির গোপন ডেরা বা তথ্য পাশ করে দিলে তাকে রাজরানীর মতো রাখা হবে। বলো, tell us about the whereabouts of Subhash Bose. Tell whatever you know about him. Look, if you give us the information, he will be kept like a queen. Tell us. You have to tell. বলো, বলিয়া দাও। বলো। জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। কিন্তু নীরার মুখ থেকে একটি শব্দও বের করা সম্ভব হয়নি। আহা, কি সহ্য শক্তি! শুধু এটুকুই নয়, তবে পাষণ্ড ব্রিটিশ জেলাররা যখন দেখল নীরাকে কোনোভাবেই ভাঙা যাচ্ছে না, তখন তারা বেছে নিল অত্যাচারের এক জঘন্যতম পথ, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। কি? তার কাছ থেকে নেতাজির কোনো তথ্য না পেয়ে তারা নির্মমভাবে নীরার একটি স্তন শরীর থেকে কেটে বিচ্ছিন্ন করে দিল। তবু সেই অসহ্য যন্ত্রণার মধ্যেও
তিনি দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। অতুলনীয় দেশপ্রেম। রক্তে ভেসে যাচ্ছে কারাগারের মেঝে, যন্ত্রণায় দুমড়ে মুচড়ে যাচ্ছে। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, কারণ তিনি তার নেতাকে রক্ষা করতে পেরেছিলেন। এ তো গেল পরাধীন ভারতের অন্ধযুগের কথা। তখন তো ব্রিটিশের হাত থেকে স্বাধীনতা পাওয়ার ক্ষণ সমাসন্ন। তিনি তো বেঁচে ছিলেন স্বাধীন ভারতের সুবর্ণ জয়ন্তী পার করে। স্বাধীনতার পর যখন তিনি জেল থেকে মুক্তি পেলেন, তখন তার কাছে কিছুই অবশিষ্ট ছিল না। না ছিল পরিবার, না ছিল সম্মান, না ছিল থাকার মতো একটু মাথা গোঁজার ঠাঁই। কি করলেন তিনি তাহলে? এক সময়ের কোটিপতি বাবার মেয়ে নীরা আর্য স্বাধীন ভারতে হায়দ্রাবাদের রাস্তায় ফুল বিক্রি করে নিজের পেট চালাতেন। কি বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। তিনি তখনও চাইলে কিছুটা স্বাচ্ছন্দ্যে থাকতে পারতেন, কিন্তু যেই নেতাজির জন্য, যেই স্বাধীন স্বদেশের স্বপ্নের আগুনে তিনি তার জীবন সমর্পণ করেছিলেন অগ্নিতে, সেই নেতাজির অপমান আর স্বাধীনতার নামে দেশীয় লোভীদের পরাধীন স্বদেশকে প্রত্যক্ষ করে তিনি তা সহ্য করতে পারেননি। তাই তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছিলেন সরকারি সাহায্য বা পেনশনের প্রস্তাব। জীবনের শেষ দিনগুলো হায়দ্রাবাদের ফলকনুমার এক নড়বড়ে কুঁড়ে ঘরে কাটিয়েছেন, ভগ্ন স্বাস্থ্য অথচ রিজু শিরদাঁড়ার এই মহীয়সী নারী, যেখানে বৃষ্টির জল আটকাতে প্লাস্টিক টাঙাতে হতো। তার চারপাশের মানুষজন তারা কি করতেন? তারা তার পাশে দাঁড়াতে পারেননি? যিনি স্বভাবতই স্বাধীন চেতা, যিনি রাষ্ট্রের কপটতা হাড়ে হাড়ে জানেন, যার সারা জীবনের বলিদান ব্যর্থ করেছে তার স্বদেশ, যিনি নেতা বলতে সদর্থক চিনেছিলেন একমাত্র নেতাজি সুভাষচন্দ্র বসুকে, যাকে চায়নি স্বাধীন ভারতের স্বার্থপর প্রশাসন, তাই তাঁদের স্বরূপ চিনতে পেরে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সেই তিনি কি গ্রহণ করতেন কারো সাহায্য বা কৃপা? সেই স্থানীয় মানুষজন ভালোবেসে তাকে পদ্মমা বলে ডাকতেন, কিন্তু কেউ জানতো না যে এই বৃদ্ধার জরাজীর্ণ শরীরের প্রতিটি ক্ষতে লুকিয়ে আছে পরাধীন ভারতের ভেঙে যাওয়া স্বপ্নের করুণ ইতিহাস। হ্যাঁ, প্রায় ৮০ বছরের স্বাধীন ভারতের মাটিতে দাঁড়িয়ে আজ আমরা যখন বুক ভরে শ্বাস নিই, তখন হয়তো নীরা আর্যর মতো হাজারো বীরাঙ্গনার গোপন ও নীরব আত্মত্যাগের কথা আমাদের মনেই পড়ে না। অথচ আমাদের প্রত্যেক প্রশ্বাস বায়ুর পঙ্কিলতার মধ্যেও শুদ্ধ হয়ে আছে তাদের নিষ্প্রশ্ন আত্মত্যাগের মহানতা। অথচ এই নীরা আর্যের মতো মানুষেরাই আমাদের শিখিয়ে দিয়ে গেছেন যে দেশের প্রয়োজনে নিজের সবটুকু উজাড় করে দিয়েও কিভাবে মাথা উঁচু করে চলে যেতে হয়। ঠিকই বলেছ স্মৃতি। এই কিন্তু চা যে ঠান্ডা হয়ে গেল। শুধু চা? হ্যাঁ, আমাদের রক্তই তো ঠান্ডা থেকে বরফ হতে চলেছে নীল, দুর্নীতি আর দুর্ভোগের অনিঃশেষ সহনে। জানি না কোথায় পরিত্রাণ। যাগ্গে যাই, চাটা গরম করে নিয়ে আসি। স্মৃতি, তবু জানি সুনীলের নয়, সুভাষের নীরাই হলো আমাদের ইতিহাস, ক্রমস্বার্থপর আমাদের অনিবার্য মহাপুণ্য স্নান। যে আগুনে তুমি দগ্ধ হলে, যে আগুন তুমি দিয়েছ আমাকে, সে আগুন আমি নিভিয়ে ফেলেছি। হে নীরা, আবার জ্বালিয়ে দাও,
স্বদেশ গড়ার কঠিন ব্রতে ও নীরা আবার জাগিয়ে দাও জয় হিন্দ ধ্বনি ছড়িয়ে